স্যার, হ্যাঁ বলো। আগের যে হোমওয়ার্কের 5 নম্বর প্রবলেমটা নর্মালাইজেশন কনস্ট্যান্টে বের করে দিয়েছিলেন আর কি, কিন্তু সেটাই কিন্তু স্যার মানে ফাংশনটা কিন্তু জিরো চলে আসছে আর কি, মানে সামেশন অল স্কয়ার সাই স্টার এক্স এবং সাই এক্স মানে ওটা জিরো চলে আসছে কি স্যার। ফাংশন ছিল গো? ফাংশনটা কি ছিল? এন ইন্টু হুম এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার বাই 2 হুম আর e এক্স to এর the power লিমিট ছিল minus alpha, -, e to the power minus alpha x square by 2। হ্যাঁ স্যার, মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 আর লিমিটটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। হুম না, এটা জিরো হবে না তো, ভুল হচ্ছে কিছু। স্যার ওইটা তো আপনি অর্থগণাল বার করতে দিয়েছিলেন। ও তাহলে হ্যাঁ, তাহলে দুটো ফাংশন দিয়েছিলাম, তাহলে তো ওটার সাথে আরেকটা ফাংশন দিয়েছিলাম তাহলে তো, তাই না? বা তাহলে তো অর্থগোনাল দেখাতে গেলে তাহলে একটা ফাংশন দেবো না, অর্থগোনাল দেখাতে গেলে তো দুটো ফাংশন দেবো। হ্যাঁ স্যার, আপনি একটা দিয়েছিলেন সাই জিরো সমান এন জিরো হ্যাঁ ইন্টু ই টু দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ এক্স স্কোয়ার ঠিকই। বাই। স্যার হ্যাঁ স্যার স্যার সেটা হয়েছে, যেটা অর্থ সেটা হয়েছে। আর একটা স্যার মানে 5 নম্বর কোশ্চেন যেটা দিয়েছিলাম আর কি, সেটা লেখা ছিল ফাইন্ড দ্য নরমালাইজেশন কনস্ট্যান্ট। হুম ফাইন্ড দ্য নরমালাইজেশন কনস্ট্যান্ট করে ফাংশনটা কি দেওয়া ছিল? এক্স e to the power minus alpha x square by 2। স্যার ফার্স্টে এন ইন্টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 আর লিমিটটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর সেইটা করলে, সেটা ইন্টিগ্রেট করলে জিরো হবে না, ভুল করছো ইন্টিগ্রেশন। হ্যাঁ, কারণ ওটা তো স্কোয়ার হয়ে যাচ্ছে, তো স্কোয়ার হয়ে গেলে ওটা অড ফাংশন হচ্ছে না, ওইটা কিন্তু তোমার জিরো হবে না। তুমি বের করতে পারবে, ইন্টিগ্রেশন ঠিক করে করো, একটু মন দিয়ে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন ভুল করলে তো গন্ডগোল। গামা ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন করে নেবে, হয়ে যাবে। গামা ফাংশন ব্যবহার করে ইন্টিগ্রেশন করবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে। ওটা জিরো হবে কেন? জিরো হবে না। বাকিটা করেছো? বাকিটা জিরো হয়েছে? দীপান্বিতা তো করে পাঠিয়েছিস মনে হচ্ছে, দেখলাম। দীপান্বিতা, স্যার না না, আমার জিরো হয়নি। জিরো হবে না তো। আরেকবার কর। অন্য তুই বড্ড ক্যাজুয়ালি দেখছিস আজকাল। আগের দিন বললি কি একটা সাইন এক্স বাই এক্স নাকি একটা বলতে গিয়ে বললি যে এটা কি হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু জিরোতে ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে লেখাপড়া করছিস না নাকি? আমার বইটা তোর কাছে আছে তো? স্যার বইটা আছে স্যার, আমি এখন মেদিনীপুরে আছি, তার বইটা বাড়িতে আছে স্যার, তাহলে আহ, চেক করে দিচ্ছি। আচ্ছা, তো বইটা একটু ফলো করতে হবে তো। হুম, আচ্ছা আচ্ছা, যদি বলো আমি করে দিতে পারি, কিন্তু এটা আমার মনে হয় তোমার করতে পারা উচিত। হ্যাঁ। না স্যার, ঠিক আছে, আমি তো দেখে নেবো স্যার হুম বইটা হুম, হুম, পরে গিয়ে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর মানে যা পড়িয়েছিলাম বা যা বুঝিয়েছিলাম, সেখানে কারো কিছু বুঝতে অসুবিধা আছে? আরে, যা পড়িয়েছিলাম বা যা বুঝিয়েছিলাম, সেখানে কি কারো কিছু বুঝতে অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে। আর অন্যজনদের, অন্যরা কথা বল। এই দীপশিখা, দীপশিখা। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে আগের আগের পড়াগুলো হ্যাঁ দেখে স্যার, নিয়েছিস? বুঝতে পেরেছি। আগের হ্যাঁ পড়াগুলো স্যার। দেখে নিয়েছিস সব? হ্যাঁ হ্যাঁ, সব দেখে নিয়েছি, শুধু ওই অ্যাটমিক স্ট্রাকচারের যে ভিডিওগুলো দেননি ওইগুলো বাকি আছে, নাহলে সবগুলো দেখে না, নিয়েছি। অ্যাডমিন স্ট্রাকচারের ভিডিওগুলো তো দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? সব কটা ভিডিও দেওয়া হয়নি? না স্যার, ওই লাস্টের দুটো না তিনটে দেওয়া হয়নি। দেওয়া হয়নি রে অর্ণ, 5 নম্বর 6 নম্বর দেওয়া হয়নি নাকি? কালকে তো 7 নম্বরটা পড়িয়েছি। না স্যার, 5 নম্বর আর 6 নম্বর দেওয়া হয়নি। দেওয়া হয়নি? ওকে, আচ্ছা দিয়ে দিতে বলছি আজকে। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারটা তোকে খুব ভালো করে জানতে হবে। অ্যাটমিক স্ট্রাকচার ওখানে কে পড়াচ্ছে? স্যার আমাদের ঝাড়গ্রামের গ্রুপে দেওয়া হয়েছিল, এমনি এজি গ্রুপে স্যার দেওয়া হয়নি। পড়াচ্ছে। কে? এজি স্যার, ওই অনিরুদ্ধ গাঙ্গুলি। এই আচ্ছা, তুই তো দুটো গ্রুপই আছিস না? আমি অর্ণব অর্ণব। হ্যাঁ স্যার, আছে স্যার, ঝাড়গ্রামের গ্রুপে লেকচার 5 লেকচার 6 দেওয়া হয়েছিল। তাহলে লেকচার 5 আর লেকচার 6টা একটুখানি দিয়ে দে না বাবা। হ্যাঁ, হ্যাঁ স্যার। লেকচার 5 আর লেকচার 6। হ্যাঁ, এটা দেওয়া হয়েছে তো, আমার কাছে আছে দেখছি তো। বোঝো, তাহলে তোদের গ্রুপে আমি দিলাম না কেন? দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড। 7 নম্বরটা শুধু দেওয়া হয়নি। হ্যাঁ স্যার, কালকেরটা শুধু দেওয়া হয়নি।
আর 1 থেকে 4 পর্যন্ত দীপশিখা পেয়েছিস তো? হ্যাঁ স্যার, ওগুলো করে নিয়েছি। এগুলো ভালো করে করবি কিন্তু। এই জায়গাটা এই অ্যাটমিক স্ট্রাকচারটা খুব হ্যাঁ স্যার। ইনভলভ, আমি খুব যত্ন করে পড়াচ্ছি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ স্যার। এ করে। গুড মর্নিং স্যার। স্যার আমি জয়দেব বলছিলাম। হ্যাঁ, স্যার হ্যাঁ। সবকটা যদি একটু ক্লিয়ার দিতে খুব ভালো হতো স্যার। না, না, তুমি এখন পড়ো। এখন 3 মাস কোনো কথা বলবে না। ঠিক আছে? 3 মাস পরে তুমি প্রথম মুখ খুলবে। বুঝেছো? হ্যাঁ। এখন 3 মাস এখন না, না, 3 মাস এখন ট্রেনিং পিরিয়ড। ওই ভিডিও দেওয়াটাই হচ্ছে 3 মাস পরে সব। 3 মাস এখন এখন মুখ বুজে সহ্য করো। টর্চার সহ্য করো এখন 3 মাস। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক হুম, ইউ স্যার। হুম। আচ্ছা চলো। তাহলে আজকে আমরা কি আলোচনা করতে চলেছি আর কি? টপিকস টু বি ডিসকাসড। আচ্ছা, আগের দিন আমি শেষ করেছিলাম কি দিয়ে? না, ডিজেনারেসি দিয়ে শেষ করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, ডিজেনারেট। হ্যাঁ। মানে ডিজেনারেট ওয়েভ ফাংশন কাকে বলে, নন ডিজেনারেট ওয়েভ ফাংশন কারা, আর এন ফোল্ড ডিজেনারেসি বলতে কি বুঝি, এইটুকু শুধু করেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। আমার খেয়াল নেই, মানে তাই তো নাকি? মানে কোয়ান্টামটা কোথায় শেষ করেছিলাম? আচ্ছা, এমএসসির গ্রুপেও তো অ্যাটমিক স্ট্রাকচার। হাইড্রোজেন অ্যাটমের এক্সাম্পলটা দিয়ে শেষ না, করেছিলাম না, আমি ক্লাসে, ট্রিপল স্টেটাস। সেটাই বলছি, মানে ডিজেনারেসি মানে ঠিকই আছে, আমি ওইটাই বলছি, মানে ওইটা তো করেছিলাম তো। আর এই তো এমএসসির গ্রুপে তো আগে থেকে এও দেয়া ছিল রে। মানে কি বলছো বলতো, এতে অ্যাটমিক স্ট্রাকচার দেয়া ছিল 5-6টা। কি দীপশিখা, তুই কি খেয়াল করছিস না নাকি গ্রুপ? না স্যার, আমি তো লাস্টে যখন জয়েন করলাম আপনাকে বললাম, তখন আপনি বললেন যে গ্রুপে চাইলাম, কেউ তো দিল না। তোর বেটা, হুম। দেখ ভালো করে দেখ, তুই খেয়াল করিস না। এটা আমি দিয়েছি তোদের কবে না বলছি। স্যার, আমাকে মানে 4টে দাঁড়া, অব্দি দাঁড়া, দিয়েছে, তুই চুপ তারপরে কর, আমাকে তুই কেউ চুপ কর। দেয়নি। 15 ডিসেম্বর, হ্যাঁ, 15 ডিসেম্বর তোর অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 5 আর লেকচার 6 দেওয়া আছে। ভালো করে গ্রুপটার দিকে তাকা, পাবি। হ্যাঁ, তারপরেই দেওয়া আছে। 4 পর্যন্ত তো আগে পড়ানো হয়ে গেছিল, সেগুলো দিয়েছিল। তারপরে যেগুলো পড়ানো হয়েছে 5-6টা দেখ। আমি তো, তুই এমএসসি গ্রুপে আছিস তো নাকি? এটা কোন গ্রুপে আছিস? এমএসসি গ্রুপে থাকলে তাকে এমএসসি গ্রুপে আমি দেখতে দেওয়া আছে। এই দীপান্বিতা, তুই তো এমএসসি গ্রুপে আছিস তো? দীপান্বিতা, হ্যাঁ, 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 হ্যাঁ। স্যার। তাতে 5-6 দেওয়া নেই? 15 তারিখ দেওয়া আছে দেখছি তো। হ্যাঁ, স্যার। হ্যাঁ, কি শুনতে পাচ্ছি না তোর কথা। তোর কথা শোনা গেল না। যাকে, তোর কথা কিছু কেটে যাচ্ছে, বাদ দে। হুম, চলো। তাহলে আজকে আমি যে মূল আলোচনাটা করব সেটা হচ্ছে কিছু একটা কেটে যাচ্ছে, বাদ দাও। দীপশিখা, দীপান্বিতা, পরে শোনা যাবে হয়তো। তা আমরা মূলত আলোচনা করব মোর অ্যাবাউট ডিজেনারেসি। আর ডিজেনারেসি নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, আজকে ডিজেনারেসি নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, দেখো, ডিজেনারেসি নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আমি এরকম একটা কথাবার্তা বলেছিলাম। সেটা হচ্ছে এরকম যে, দুটো ফাংশনস আছে, সাই1 এবং সাই2। এই দুটো ফাংশন হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ার ডিপেন্ডেন্সের মানে আমি আগের দিন পরিষ্কার করে দিয়েছি। সাই1 এবং সাই2 দুটো ফাংশন, তারা ধরে নাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তারা কিন্তু সেম স্টেট রিপ্রেজেন্ট করে। মানে সাই আর এটি কনস্ট্যান্ট টাইম সাই, তারা কিন্তু সেম স্টেট রিপ্রেজেন্ট করে। যখন আমি ডিজেনারেসি নিয়ে কথাবার্তা বলবো, তখন যে দুটো ফাংশন কনসিডার করবো, সেই দুটো ফাংশন অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে সাই1 সাই2 হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এনার্জির রেসপেক্টে ডিজেনারেসি নিয়ে যখন আমি কথাবার্তা বলছি, সেটা হচ্ছে এরকম: ধরো হ্যামিল্টনিয়ান অপারেটরটা সাই এর উপরে কাজ করে,
তোমার E1 psi 1 দিল, আবার এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা psi 2 এর উপরে কাজ করে তোমার E2 psi 2 দিল, এই দুটো, এই যে তোমার বলে দেওয়া আছে গিভেন। আর এবারে যদি এমন হতো যে ইফ psi 1 নট ইকুয়াল টু psi 2 বাট E1 ইকুয়াল টু E2, দেন আমি কি বলবো, psi 1 and psi 2 আর ডিজেনারেট। এটা আর যদি এমন হতো যে psi 1 নট ইকুয়াল টু psi 2 অটোমেটিক্যালি ইমপ্লাই করে E1 নট ইকুয়াল টু E2, দেন আমি কি বলেছিলাম যে psi 1 and psi 2 আর নন ডিজেনারেট। ঠিক আছে, এই হচ্ছে ডিজেনারেট এবং নন ডিজেনারেটের গল্প। আর এবং তার সঙ্গে এটাও বলা হয়েছিল যে যদি তোমার n ফাংশনস থাকে, m লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস থাকে হ্যাভিং দ্য সেম এনার্জি, তখন তাদেরকে বলবো যে n ফোল্ড ডিজেনারেট স্টেটস। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলেছিলাম যে 3টে পি অরবিটাল যেটা আছে, মানে আমি কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিইনি, স্পিন অরবিট কাপলিং নাই, এরকম সিচুয়েশনে হাইড্রোজেন অ্যাটম বা 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে 3টে পি অরবিটাল আছে, সেটা পিএক্স পিআই পিজে তুমি নাম দিতে পারো, এই 3টে পি অরবিটালের এনার্জি হচ্ছে যেগুলো একই থাকছে সেগুলো এটাকে 3 ফোল্ড ডিজেনারেট স্টেটস হচ্ছে এটা। আচ্ছা, এবারে আমি অ্যাকচুয়ালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই যে এই ডিজেনারেসি সংক্রান্ত ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম আছে, সেই থিওরেমটা স্টেট করতে চাইছি এবং প্রুভ করতে চাইছি। একটা থিওরেম, এই থিওরেমটাকে অনেক সময় বলা হয় নন ডিজেনারেসি থিওরেম। হ্যাঁ, নন ডিজেনারেসি থিওরেম। আচ্ছা, নন ডিজেনারেসি থিওরেমটা কি দেখো, বলা হচ্ছে যে if the potential is non-singular, non-singular কথাটা মানে হচ্ছে যে কোথাও পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি হয়ে যাচ্ছে না, এরকম আর কি, মানে পোটেনশিয়াল এনার্জিটা সর্বত্র তার একটা ফাইনাইট ভ্যালু আছে। ইফ দ্য পোটেনশিয়াল ইজ নন সিঙ্গুলার অ্যান্ড ওয়েভ ফাংশন psi x টা tends to 0 when x tends to plus minus infinity, এইটা, then for a normalizable wave function for normalizable wave functions degeneracy cannot arise in one dimension। তবে দুটো কন্ডিশন তোমার দরকার পড়ছে যে পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হবে, ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে when x tends to plus minus infinity, তখন কিন্তু ওয়ান ডাইমেনশনে কোনো ডিজেনারেসি থাকতে পারে না। এটা আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট থিওরেমটা, সেই থিওরেমটা আমরা প্রুভ করব। ঠিক আছে, মানে স্টেটমেন্টে জানা ভীষণ জরুরি, কিন্তু বিএসসি হলে আমি শুধুমাত্র স্টেটমেন্টটাই বলতাম, যেহেতু এটা এমএসসি সেখানে এই থিওরেমটা আমার মানে প্রুফটাও তোমাদের করে রাখা দরকার আছে। ব্যাপারটা কিরকম দেখো, তোমার হ্যামিল্টনিয়ান মানে ওয়ান ডাইমেনশনে হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে ওয়ান ডি। হ্যামিল্টনিয়ান অপারেটর এইরকম ভাবে লেখো -h cos স্কয়ার বাই টোয়াইস m d2 বাই dx স্কয়ার, এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটরটা, আর পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র ধরো এক্স এর ফাংশন এটা। আচ্ছা, এবারে আমি ধরে নিচ্ছি লেট psi 1 and psi 2 are two linearly independent function
linearly independent functions having the same energy E. ধরে নাও psi1 and psi2 are two linearly independent functions having the same energy E. ঠিক আছে? এটা তাহলে কি লিখতে পারি আমি? না minus h cross square by twice m d2 by dx square plus vx, এইটা psi1 এর উপরে কাজ করছে। psi1 টা অবশ্যই x এর ফাংশন, আর ব্র্যাকেটের x টা লিখছি না, সেটার এনার্জি হচ্ছে E, E psi1 হলো। ঠিক আছে? আর একটা হচ্ছে minus h cross square by twice m d2 by dx square plus vx into psi2, সেটা হচ্ছে E into psi2 হলো। এটা এই দুটো ইকুয়েশন তুমি পেলে। তাহলে এইটা হ্যামিল্টনিয়ানটাকে 1 নম্বর ইকুয়েশন লিখে রাখো, এটা 2 বলো, এটাকে ধরো তুমি 3 বলছো। আচ্ছা, এবার আমি কি করলাম দেখো, তুমি যদি এই এই যে ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটাকে এইরকম ভাবে লেখো, মানে মানে আমি জাস্ট এইভাবে বলছি যে মানে আমি 2 নম্বর ইকুয়েশনটাকে একটুখানি সাজিয়ে লিখছি এইরকম ভাবে, d2 psi1 by dx স্কয়ার, এইটার সঙ্গে এইটা গুণ হলো, এইটা দিকে গুণ করে দেবো, এইটা ইকুয়াল টু মাইনাস টোয়াইস এম বাই এইচ কস স্কোয়ার ই মাইনাস ভিএক্স ইন্টু psi1। এটা হলো তোমার 2 নম্বর ইকুয়েশন থেকে এইরকম দেখতে হলো, এটাকে 4 বলছি। আর 3 নম্বর ইকুয়েশনটা তুমি লিখতে পারো d2 psi2 বাই dx স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টোয়াইস এম বাই এইচ কস স্কোয়ার ইন্টু ই মাইনাস ভিএক্স ইন্টু psi2, সেটা হচ্ছে তোমার 5 নম্বর ইকুয়েশন। এটা ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এই এই যে 4 নম্বর ইকুয়েশনটা, এটাকে আমি এইরকম ভাবে লিখলাম, psi2 দিয়ে গুণ করছি, তাহলে psi2 ইন্টু d2 psi1 বাই dx স্কয়ার, মানে এখানে আমি এইটা এক লাইন লিখে দিই, ইকুয়েশনস 2 and 3 ক্যান বি রিটেন অ্যাজ, মানে আমি কি করেছি দেখো, জাস্ট সিম্পলি মানে এই যে ভি কন্টেনিং টার্মটা ডান দিকে নিয়ে চলে গেছে, তাহলে ই মাইনাস ভি এক্স ইন্টু psi1 x হলো, আর এবারে d2 মানে এখানে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম d2 psi1 বাই dx স্কয়ার হতো, আমি d2 psi1 বাই dx স্কয়ারটাকে রেখে বাকিটা আমি ডান দিকে নিয়ে চলে গেছি। আচ্ছা, এবারে দেখো, এবারে আমি কি করলাম যে 2 নম্বর ইকুয়েশনে psi2 দিয়ে গুণ করলাম এবং 1 নম্বর ইকুয়েশনকে আমি psi1 দিয়ে গুণ করছি। তাহলে আমি যেটা করছি যে মাল্টিপ্লাইং ইকুয়েশন 4 by psi2 and multiplying equation 5 by psi1, আমি কি পাচ্ছি, ওই গিয়ে দেখো প্রথমটা হয়ে গেল psi2 into d2 psi1 by dx স্কয়ার, psi2 into d2 psi1 by dx স্কয়ার, এটা কত হচ্ছে মাইনাস টোয়াইস এম বাই এইচ কস স্কয়ার ইন্টু ই মাইনাস ভিএক্স, আগে ছিল psi1 এখন হলো psi2, গুণ হয়ে গেল। আর পরেরটা কি হচ্ছে psi1 ইন্টু d2 psi2 বাই dx স্কয়ার, এটা হচ্ছে মাইনাস টোয়াইস এম বাই এইচ ক্রস স্কয়ার ইন্টু ই মাইনাস ভিএক্স ইন্টু সেই psi1 psi2 হলো। আর আমি কি করেছি না, এই যে ডান দিকের পার্টটাতে উপরটাকে psi2 দিয়ে গুণ করেছি, নিচটাকে psi1 দিয়ে গুণ করেছি। আর এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে দুটো ইকুয়েশন এলো, ইকুয়েশনগুলোর নাম দিয়ে দাও। তো এটা 6 নম্বর ইকুয়েশন,
এটা ধরে নাও তোমার 7 নম্বর ইকুয়েশন। তবে খেয়াল করে দেখো যে ডান দিকটা কিন্তু দুটোতে একই। আর এইখানে পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হওয়ার দরকার কিন্তু এই কারণে, হ্যাঁ, এই যে পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হওয়ার দরকার কিন্তু বেসিক্যালি তোমার এই কারণে যে পোটেনশিয়াল এনার্জি যদি নন সিঙ্গুলার না হয়, কোথাটা ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি এর কিন্তু কোনো মানে নেই। কিন্তু যদি তোমার ফাইনাইট হয়ে যায়, তাহলে পরিষ্কার দেখো এই ডান দিকের ভ্যালুগুলো কিন্তু এক্স্যাক্টলি একই। তাহলে ফ্রম ইকুয়েশন 6 and 7, from equation 6 and 7 we get কি না psi2 d2 psi1 by dx square minus psi1 d2 psi2 by dx square. This is actually equal to 0. কেন লিখতে পারলে না? as vx is non singular, মানে vx টা তোমার কোথাও ইনফিনিটি হচ্ছে না বলে তুমি এটাকে লিখতে পারো। দেখো রাইট হ্যান্ড সাইড দুটো এক্স্যাক্টলি একই, তাহলে ও 6 and 7 হবে। এবার তাহলে তুমি 6 এবং 7 এই দুটো ইকুয়েশন জাস্ট সিম্পলি বিয়োগ করে দাও। হ্যাঁ, বিয়োগ করে দিলে তুমি যেটা দেখতে পাবে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 0। আর এটাকে তুমি লিখতে পারো এইরকম ভাবে ডি ডিএক্স অফ psi1, এটাকে আগে লিখছি আমি d psi2 by dx মাইনাস psi2 d psi1 by dx, এটা ইকুয়াল টু 0। দেখো তুমি কাজটাকে করে দেখো, কাজ করলে কি হবে? প্রথমটা হচ্ছে তুমি এইটাকে একটুখানি রাফে করে দেখো। এই কাজটাকে করলে কি হবে? প্রথমটা হচ্ছে psi1টাকে রেখে দাও, d2 psi2 by dx স্কয়ার হলো, প্লাস psi এর উপর ডেরিভেটিভ করো d psi1 by dx d psi2 by dx হলো। আচ্ছা, মাইনাস psi2টাকে রেখে দাও, psi এর উপর ডেরিভেটিভ করলে d2 psi1 by dx স্কয়ার হলো, মাইনাস তুমি কি হচ্ছে এই psi2 এর উপর ডেরিভেটিভ করে দাও d psi2 by dx আবার d psi1 by dx। দেখো এই দুটো পার্ট তোমার কেটে চলে যাচ্ছে, তাহলে যেটা পড়ে রইলো সেইটা দেখো psi1 d2 psi2 by dx স্কয়ার মাইনাস psi2 d2 psi1 by dx স্কয়ার। আচ্ছা, এটা কাজ করি, এটাকে রাদার হচ্ছে তুমি এই ইকুয়েশন গুলো থেকে এইভাবেই লেখো, তাহলে নাহলে অসুবিধা হবে। মানে তুমি 6 থেকে 7 বিয়োগ না করে 7 থেকে 6 বিয়োগ করো, নাহলে মাইনাসটা আরেক লাইন লিখতে হয় আর কি, আর কিছু না। এটা যে psi1 psi2 না কি করলাম এটা, এটা হচ্ছে psi1 psi2 psi2 psi1, হ্যাঁ এটা। মানে আমি যেটা করলাম তোমার বেসিক্যালি 7 থেকে 6 কে বিয়োগ করলাম, 7 থেকে 6 কে বিয়োগ করলে এটা হচ্ছে, সেটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারছো। এটা তো ভালো। তাহলে এবারে দেখো তুমি এবারে এইটাকে যদি এইরকম ভাবে লেখো d psi1 d psi2 by dx মাইনাস psi2 d psi1 by dx, এইটা আচ্ছা প্রথম কথা এইটা অন্যভাবে বলি, মানে দেখো যেহেতু তোমার এই কোনো কিছু ডেরিভেটিভ হচ্ছে তোমার 0 হচ্ছে, তাহলে কোন একটা কিছু ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে এই ভেতরের ভ্যালুটা কি হবে? এটা কনস্ট্যান্ট হবে। মানে আমি এটা ডান দিকে নিয়ে গিয়ে ইন্টিগ্রেট করতে পারতাম, মানে ডিএক্সটা ডান দিকে নিচে গেলাম, 0 হয়ে গেলে ইন্টিগ্রেট করলাম, তাহলে এইটাই কত সাম কনস্ট্যান্ট হয়ে গেল, যে কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটা সি হলো যে সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এবার একটু খেয়াল করে দেখো যে যেহেতু মানে আমি এরকম যদি লিখি যে ওয়েভ ফাংশনটা নর্মালাইজেবল, বা ওয়েভ ফাংশনটা যখন x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি ভ্যানিশ করবে, তুমি একটা স্পেশাল কেসে থাকো when x টা টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, দেন psi1 টাও তোমাকে 0 হতে হচ্ছে আর psi2 টাও তোমার 0 হতে হচ্ছে। মানে আমি কন্ডিশনের মধ্যে বলেই দিয়েছি যে ওয়েভ ফাংশন মাস্ট ভ্যানিশ when x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। তার মানে জাস্ট যখন x টা টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, তখন psi1 ও 0 হচ্ছে, psi2 0 হচ্ছে। তার মানে এমন একটা x এর লিমিট তুমি পাচ্ছ যেখানে কিন্তু psi1 psi2 দুটোই 0। তা সেটাকে যদি তোমার গ্যারান্টেড হতে হয়, দিস ইমপ্লাইজ কি, দিস ইমপ্লাইজ সিটা তোমার 0 হয়ে যেতে হচ্ছে, কারণ লেফট হ্যান্ড সাইডে 0 হয়ে গেল, তো
তোমার যদি তুমি এখানে এই মানে x টেন্স টু ইনফিনিটিতে বসাও, x টেন্স টু ইনফিনিটি বসালে সাই 1টা 0 হয়ে যাচ্ছে, সাই 2 0 হয়ে যাচ্ছে। তার মানে একটা পার্টিকুলার পয়েন্ট পাচ্ছ যেখানে x টা তোমার 0 হয়ে যাচ্ছে, এই সাইটা তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে বাঁ দিকটা 0 হয়ে গেল, তার ডান দিকে সিটা হতে 0 হয়ে যেতে বাধ্য। তার মানে এই সিটা যে 0 হয়ে যেতে হলো। তাহলে দেখো এই যে কন্ডিশনটাও লাগলো, যখন x টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি তখন কিন্তু ওয়েভ ফাংশনগুলো ভ্যানিশ করে। তাহলে when x টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি দেন সাই 1টাও 0 হয়ে যাচ্ছে, সাই 2 0 হয়ে যাচ্ছে। তাহলে বাঁ দিকটা 0 হয়ে গেল, এটা ইমপ্লাই করলো ডান দিকটা অর্থাৎ সি ইকুয়াল টু তোমার 0 হয়ে যাচ্ছে। আচ্ছা সি যখন তোমার 0 হয়ে যাচ্ছে তাহলে তুমি কি লিখতে পারলে? দেখো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে সাই 1 ডি সাই 2 বাই ডিএক্স ইকুয়াল টু সাই 2 ডি সাই 1 বাই ডিএক্স হয়ে গেল এটা। আর এবারে এক কাজ করো, এখান থেকে ডি সাই 2 বাই সাই 2 করো ইকুয়াল টু হয়ে গেল ডি সাই 1 বাই সাই 1। এটা করো, 2 থেকে ডিএক্স বাদ চলে গেল, সাই 2টাকে বাঁ দিকে নিয়ে চলে গেলে, সাই 1টা ডান দিকে তুমি নিয়ে চলে গেলে। এইটা এটা তুমি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি হবে? এইটা হবে ln সাই 2, এটা হলো ln সাই 1 প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন থাকবে, তুমি এটা ধরে নাও ln একটা কনস্ট্যান্ট কিছু একটা, মানে ln a বা কিছু একটা লিখে নাও আর কি, যেখানে ln a ইজ এ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটা তাহলে কি হয়ে যাচ্ছে, এটা তোমার একদিকে নিয়ে চলে এসো, বা এটাকে এইরকম ভাবে লেখো, এটা ln a ইন্টু সাই 1 লেখো এইটাকে। তাহলে এখান থেকে তুমি যেটা পেলে, এটা এখান থেকে পেলে সাই 2 ইকুয়াল টু a ইন্টু সাই 1। আচ্ছা এটাকে লিখলে না একটুখানি বাজে দেখতে হবে, তুমি এটাকে মানে এটা একটা অপারেটরের মতো দেখতে লাগছে কেমন একটা। আগে তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা ব্যবহার করে ফেলেছি, তাহলে এল আলফা টাইপের একটা কিছু লিখে দাও, আলফা। তোমার কি হলো, সাই 2 ইকুয়াল টু আলফা টু সাই 1। তাহলে তার মানে কি হলো, সাই 2টাকে তুমি লিখতে পারছো সাই 1 এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে। তাহলে এটা ইমপ্লাই করছে সাই 1 এন্ড সাই 2 আর linearly dependent, that is they represent the same state। তাহলে লিনিয়ারলি ডিপেন্ড, তোমার এখানে আমি প্রথমেই ধরে নিয়েছিলাম যে সাই 1 এবং সাই 2 দুটো ফাংশন যারা তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ ডিজেনারেশনের কথাবার্তা বলতে গেলে যে ফাংশনগুলোকে নেবো বা স্টেটগুলোকে নেবো তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এবারে দেখলাম যে সাই 1 সাই 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং গ্রাউন্ড স্টেটে যদি তোমার ডিজেনারেসি থাকে, সরি ওয়ান ডাইমেনশনে যদি তোমার ডিজেনারেসি থাকে, তাহলে দিনের শেষে এটা দাঁড়াচ্ছে যে সাই 2 এবং সাই 1 কিন্তু দেখো আলটিমেটলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে তারা সেম স্টেট রিপ্রেজেন্ট করবে। তার মানে আমি যে প্রথমে ধরে নিয়েছিলাম সেই জিনিসটা এখানে কন্ট্রাডিক্ট করে গেল। তার মানে এটা বোঝা গেল। তাহলে দিস ইমপ্লাইজ, মানে এখান থেকে কনক্লুশন কি করলাম, কনক্লুশন হচ্ছে যে তোমার যে ওই আচ্ছা কনক্লুশন মানে আমি একবারেই লিখে দিচ্ছি, মানে কনক্লুশন মানে যে থিওরেমটা সেটাই আর কি, মানে থিওরেম ইজ প্রুভড রাদার, মানে একদম এক কথা লিখে দিতে পারি থিওরেম ইজ প্রুভড। আমি সাই 1 এবং সাই 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে আমাদের যাত্রা স্টার্ট করেছি, কিন্তু যদি ওয়ান ডাইমেনশনের ডিজেনারেসি থেকে যায় তাহলে সাই 1 এবং সাই 2 তারা সেম স্টেট হতে হবে অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে। তার মানে পরিষ্কার বোঝা গেল যে যদি পোটেনশিয়াল এনার্জি নন সিঙ্গুলার হয় এবং ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে, তাহলে ওয়ান ডাইমেনশনে কিন্তু ডিজেনারেসি থাকতে পারবে না। বুঝতে পারা গেছে? আচ্ছা ঠিক আছে। এটা তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেক সময় দেখবে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম এরকম একটা কোশ্চেন দিয়ে দেয়, আমি ধরো একটা তোমাকে প্রবলেম যদি দিই, মানে প্রবলেমটা অ্যাপারেন্টলি দেখে কত শক্ত মনে হচ্ছে দেখো, ফাইন্ড দ্য ডিজেনারেসি অফ দ্য 10th excited state of a linear anharmonic oscillator having
potential energy Vx equal to a x square plus b x to the power 4. ধরো এরকম একটা প্রবলেম দিয়েছি যে ফাইন্ড দ্য ডিজেনারেসি অফ দ্য 10th excited state of a linear anharmonic oscillator having potential energy Vx equal to x square plus bx to the power 4. বলে উত্তর কত হবে? বলো কে বলবে উত্তর কত? কি হলো? আরে কথা বল। আরে বাবা এই প্রবলেমটা পড়লি? এই দীপান্বিতা, একটু হ্যাঁ যা বাবা, কে আছিস? এই কেউ কেউ আমাকে কথা কি কেউ শুনছিস? একটু কথা বল না। হ্যাঁ তো শোনা যাচ্ছে। হ্যাঁ মানে এর উত্তরটা কি হবে? দীপান্বিতা এর উত্তর কি হবে? হ্যাঁ কি? হ্যালো অর্ণব, হ্যাঁ স্যার। হ্যাঁ এর এর কত অ্যান্সার কত হবে? মানে আমি একটু আগে কি করালাম? আমি এই যে এতক্ষণ ধরে যে এত জ্ঞান জ্ঞান করে আমি কি করালাম এটা? বল আমি এতক্ষণ ধরে যেটা করেছি এটা এই যে থিওরেম ইজ প্রুফ, কি থিওরেম প্রুফ করলাম আমায় বল। আরে তাড়াতাড়ি কথার উত্তর দে। আরে বাবা আমি কি পড়ালাম? এতক্ষণ ধরে কি পড়ালাম সেইটা বল না। মোড ডিজেনারেসি। হ্যাঁ কি মড ডিজেনারেশন নাকি? মানে আমি এই যে এতক্ষণ ধরে এই একটা একটা থিওরেম প্রুফ করলাম তো, নন ডিজেনারেসি থিওরেম। তো সেটা কি বলে? পর রিডিং পর থিওরেমটা রিডিং পর রিডিং পর খোলা আছে তো রিডিং পর হ্যাঁ স্যার বলি। জোরে জোরে পর। If the potential and non-singular and wave function psi x tends to 0 when psi tends to plus minus infinity, then for non-manageable wave function, degeneration cannot be arise in the one dimension. তাহলে কি বুঝলি? এটা মানেটা কি? এটার মানেটা কি? আমি তো প্রমাণও করলাম, তো এর মানেটা কি হলো? ডিজেনারেশন থাকবে না আর কি। ডিজে থাকবে না, কোথায় ডিজেনারেসি থাকবে না? যখন x এর লিমিটটা প্লাস থেকে মাইনাস লিমিট হবে আর ওই ফাংশনটা ইকুয়াল টু 0 হবে। আরে মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা কোথায়? এই ওয়ান ডাইমেনশনে। এই যে হাজারবার তো একটা কথা বললাম যে ডিজেনারেসি ক্যানট অ্যারাইজ ইন ওয়ান ডাইমেনশন, ডিজেনারেসি ক্যানট অ্যারাইজ ইন ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি অ্যারাইজ করতে পারে না। এবার তার জন্য কন্ডিশনটা কি? মানে মানে এরকম দেখতে পাওয়া যাবে যে এরকম এক্সেপশন আছে, ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি চলে আসতে পারে। এবারে ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি আসতে পারবে না সেটাকে প্রমাণ করতে গিয়ে আমাকে কি করতে হলো না, পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হতে হয় আর ওয়েভ ফাংশনটা 0 হতে হয় যখন x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। ঠিক আছে এইটা, তার মানে ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকে না, এটা তো মোদ্দা কথা। তাহলে এবার আমি একটা প্রবলেম দিয়েছি, সেই প্রবলেমটাকে আমি সলভ করতে বলছি, সে কারো কোনো কথা বেরোচ্ছে না কেন? দীপান্বিতা তুই কি আছিস না নেই? হ্যালো। হ্যাঁ তুই কি আছিস? হ্যাঁ স্যার আছি। তাহলে একটা প্রবলেম দিয়েছি, প্রবলেম উত্তর বল।
একটা প্রবলেম দিয়েছি, ফাইন্ড দ্য ডিজেনারেসি অফ দ্য 10th এক্সাইটেড স্টেট অফ এ লিনিয়ার অ্যানহারমোনিক অসিলেটর হ্যাভিং পোটেনশিয়াল এনার্জি Vx ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার 4। তার উত্তর কি হবে? উদ্ভট তো, কেউ বলতে পারবি না এর উত্তর কি? এতগুলো ছেলে, এই দীপশিখার উত্তর কি হবে? এই দীপশিখা আছিস তুই? হ্যাঁ স্যার আছি। তা এর উত্তর কি হবে? আরে আমি কি করালাম এতক্ষণ পর্যন্ত, আমি কি করালাম সেটা আমায় বল তো, একটুখানি গুছিয়ে বল। তুই প্রথম থেকে ক্লাসটা করছিস তো? হ্যাঁ স্যার। তাহলে আমি এতক্ষণ ধরে কি পড়ালাম সেটার উত্তরটা মানে সেটা বল, কি পড়িয়েছি আমি সেটা জিস্ট করে বল। মানে আমি এই যে একটা থিওরেম প্রমাণ করলাম, সেই থিওরেম মূল কি বলছে থিওরেমটা? স্যার পোটেনশিয়াল যদি মানে সাই ওয়ান সাই আরে মূল ব্যাপারটা শোন, মূল ব্যাপারটা শোন। এই মাথা মোটা হওয়ার জন্য তোদের জীবনে কিচ্ছু হয় না। মূল ব্যাপারটা আমি হাজারবার বলছি, ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকে না, থাকে না, থাকে না, থাকে না, থাকে না। এবার একটা থিওরেম তার কিছু ক্লজ থাকে যে ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকে না, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেস থেকে যেতে পারে। সেই জন্য এখানে পোটেনশিয়াল প্রমাণ করতে গিয়ে দেখা গেল যে পোটেনশিয়াল যেটা নন সিঙ্গুলার লাগছে, আর ওয়েভ ফাংশনটাকে ভ্যানিশ করতে হচ্ছে যখন x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে মূল জায়গাটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকে না, কিছু এক্সেপশনাল কেস ছাড়া। এটা হচ্ছে মূল জায়গাটা, ঠিক আছে? এটা কানে ঢুকলো? হ্যাঁ স্যার। তাহলে আমি তো সেটাই প্রমাণ করলাম নাকি? থিওরেম তো সেই কথাই বললো। তো গাধার মতো স্টেপ দেখে যাচ্ছিস নাকি তোরা? তাহলে কি বললো, আমি কি থিওরেম প্রমাণ করলাম আবার বল। আমি কি থিওরেম প্রমাণ করলাম আবার বল, আমার একটা কথা বারবার বলতে বিরক্তিকর লাগছে। কি থিওরেম প্রমাণ করলাম আমি? স্যার নন ডিজেনারেসি স্যার ওয়ান ডাইমেনশনের ডিজেনারেসি থাকে, নন ডিজেনারেট। সেটা সেটা সেই থিওরেম তো প্রমাণ করলাম নাকি? হ্যাঁ স্যার। তাহলে এবার একটা প্রবলেম দিয়েছি, সেই প্রবলেমটার উত্তর কত? এই যে প্রবলেমটা পড়তে পারছিস? হ্যাঁ স্যার। তাহলে এই থিওরেমটা কত, উত্তর কত? আরে 50, 100, 200 কিছু তো বল। কেউ বলতে পারবি না? জিরো জিরো হবে? জিরো আবার মানেটা কি? কে বলছে জিরো হবে? ভগবান, ওরে দীপশিখা, হ্যাঁ মানে 1 মানে কি আবার আরেকটুখানি চাপ দিলে কি 5 হবে নাকি, না 10 হবে? কেন 1 হবে কেন? ডিজেনারেশন নেই বলে। এই দীপশিখা, এর উত্তরটা কত হবে বল? হ্যাঁ স্যার। আচ্ছা মাথায় কি তোদের গোবর আছে? মানে গোবর? আরে এমএসসি পড়ছিস, কেন এমএসসি পড়তে এসছিস তোরা?
বাবাকে বল না বিয়ে থা করে দিয়ে দিতে, গিয়ে ঘর সংসার কর। আশ্চর্য, এতক্ষণ ধরে একটা জিনিস বলা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল ডিজেনারেসি থাকে না, একটা লিনিয়ার সে অ্যানহারমোনিক হোক, হাবি হোক, জাবি হোক, করে তার পোটেনশিয়াল এনার্জি বলে দেওয়া আছে। মানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এটা একটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। লিনিয়ার অ্যানহারমোনিক অসিলেটর, লিনিয়ার 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 মানে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। হ্যাঁ, তাহলে আমি এই যে থিওরেমটাকে করালাম, সেই থিওরেম কি বলছে? এর ক্ষেত্রে ডিজেনারেসি কত হবে? আরে বাবা, এটা নন ডিজেনারেট হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে এতক্ষণ ধরে কথা বলতে হচ্ছে কেন? হ্যাঁ স্যার, যারা লেখাপড়া মন দিয়ে করবি না, লেখাপড়া করবি না, সব বড় বড় ডিগ্রি নিয়ে বসে থাকবে, বেকার থাকবে, আর যত দোষ হচ্ছে সব অন্য লোকের দোষ। এতক্ষণ ধরে একটা 40 মিনিট ধরে একটা থিওরেম প্রমাণ করছে, কি করছে সেটাই মাথায় ঢুকছে না। ইন্টারমিডিয়েট স্টেপ দেখছে, সঙ্গে সঙ্গে একটা থিওরেম বলে তার একটা মানে জাস্ট একটা মানে বলেও দিলাম যে তাকে একটা প্রবলেম দেখে মনে হবে অ্যাপারেন্টলি কত শক্ত, কিন্তু এই থিওরেমটাকে জানলে তাকে এটা কিছুই না, যে একটা ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকে, এটা মূল কথা। সে কি কন্ডিশন সেগুলো না, মানে স্পেশাল ব্যাপার। সেইটা একটা কথা বলা হচ্ছে, সেইটা সঙ্গে সঙ্গে তার একটা উত্তর দিতে পারছে না, লেখাপড়া করতে এসছে সব। সব ইললজিক্যাল মাথা মোটা গুলো সব জুটেছে আমার ভাগ্যে। মানে একটা থিওরেম, এটা এতক্ষণ ধরে প্রমাণ করলাম যে কি করছি। হ্যাঁ, জাস্ট মূল মানে প্রথমে থিওরেমটার কথা বলা হচ্ছে, 1000 বার বলা হচ্ছে, এতদিনই ধরিয়ে দেওয়া হচ্ছে, তার বেসিসে একটা প্রবলেম, সেটা জাস্ট কোনো করতে পারছে না। আমার বলার কিছু নেই, মানে আর পড়ানোর মুডই থাকে না তো। এইসব ছেলে মেয়েদের পড়িয়ে কোনো মানে আছে? ঘুম থেকে উঠে সকালবেলা কোনো মানেই নেই তো, নেই তো। আচ্ছা, নেক্সট দেখো তাহলে ডিজেনারেসি নিয়ে সেকেন্ড ইম্পর্টেন্ট থিওরেম। কার মাইক্রোফোন অফ কর, মাইক্রোফোন অন আছে, অফ কর। ফর এ বাউন্ড কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, Gauss state is always non-degenerate. দেখো আগেরটা আমি বলেছি ওয়ান ডাইমেনশনের গল্প, এক সেকেন্ড ধরো। দেখো আচ্ছা, আগের থেকে এটা বলেছিলাম নন ডিজেনারেসি থিওরেমে যে ওয়ান ডাইমেনশনে কখনো ডিজেনারেসি থাকতে পারে না, তার মানে মোর দ্যান ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি থাকতেই পারে। তুমি যখন পার্টিকেল ইন এ বক্স প্রবলেম করেছো তখন সাডেনলি ওয়ান ডাইমেনশনে কোনো ডিজেনারেসি নেই, কিন্তু আজকে যদি তুমি পার্টিকেল ইন এ 2D বক্স করো বা পার্টিকেল ইন এ 3D বক্স করো, সেখানে তোমার ডিজেনারেসি আসে, তুমি দেখেইছো। বা তুমি ধরো হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যদি তুমি দেখো, হারমোনিক অসিলেটর ওয়ান ডাইমেনশন হারমোনিক অসিলেটর ডিজেনারেসি আসে, তুমি আসে না, তুমি দেখেছো। যদি আজকে আমি 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর নিতাম, তাহলে তার ডিজেনারেসি আসতে পারতো। তার মানে ওয়ান ডাইমেনশন ডিজেনারেসি থাকে না, কিন্তু মোর দ্যান ওয়ান ডাইমেনশনে কিন্তু ডিজেনারেসি আসতে পারে, আসবেই। মানে সিমেট্রি থাকলে হচ্ছে আসবে। আচ্ছা, এবারে গ্রাউন্ড স্টেট যদি তুমি কনসিডার করো, গ্রাউন্ড স্টেটে কিন্তু কখনোই তোমার ডিজেনারেসি আসে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
গাউস স্টেটে কিন্তু কখনো তোমার ডিজেনারেসি আসবে না, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে সেটা 1D শুধু না, 2D 3D সব ক্ষেত্রেই হচ্ছে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সাডেনলি ডিজেনারেসি আছে, কিন্তু গাউস স্টেট দেখবে নন ডিজেনারেট। একটা পার্টিকেল ইন এ কিউবিক বক্স, তার ডিজেনারেসি আছে, কিন্তু গাউস স্টেটটা দেখবে তোমার তার কোনো ডিজেনারেসি নেই। এটা তো এবারে এইটাকে তুমি কেমন করে প্রমাণ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে দেখো তুমি, ধরো আমি বললাম যে লেট ψ0 and psi tilde ψ0 tilde are two linearly independent ground state wave functions having the same energy E0. তাতে দুটো ফাংশন নিলে ψ0 এবং ψ0 tilde are two linear independent ground state wave functions having the same energy E0. তার মানে আমি ধরে নিচ্ছি যে ground state ডিজেনারেসি আছে আর কি, এবং সেটা সেখানে দুটো ফাংশন পেয়েছে ψ0 এবং ψ0 tilde আর two linearly independent wave functions having the same energy E0. এটা তো ভালো। আর এবার আমি জানি যে একটা থিওরেম আছে, একটা ইম্পর্টেন্ট থিওরেম, এটা একটুখানি বলে নিই, মানে এটা আসলে পরে তুমি পড়বে, মানে পড়বে মানে আমি অ্যাকচুয়ালি বলেছি আর কি। আমি অ্যাকচুয়ালি বলেছি যে মানে মানে এই ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলতে গিয়েও প্রথমে আমি বলেছি আর কি, যদি ψ1 এবং ψ2 দুটো তোমার ওয়েভ ফাংশন হ্যাভিং দ্য সেম এনার্জি, তাহলে তাদের আরবিটার লিনিয়ার কম্বিনেশনও কিন্তু এটা যেহেতু বলেছি এখানে নতুন করে বলছি না। ধরো আমি যেটা বলছি যে ψ1 এবং ψ2 তারা দুটো ডিজেনারেট ওয়েভ ফাংশন যদি হয়, তাদের লিনিয়ারলি আরবিটার লিনিয়ার কম্বিনেশনও কিন্তু তোমার অ্যাকচুয়ালি ওই হবে, মানে অ্যাকচুয়ালি একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হবে। মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন যেহেতু লিনিয়ার ইকুয়েশন, সেইখান থেকে দেখবে এই 2-3টে মানে একটা দুটো ক্লাস আগে আমি করিয়েছিলাম যে তোমার ψ1 হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু ধরো ই, ψ2 ধরে না হ্যামিল্টন আইগেন ফাংশন উইথ দ্য সেম আইগেন ভ্যালু হচ্ছে ই, তাহলে ψ1 এবং ψ2 আরবিটারি লিনিয়ার কম্বিনেশন হচ্ছে তোমার সেম স্টেট রিপ্রেজেন্ট করবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এনি লিনিয়ার কম্বিনেশন বা আরবিটারি লিনিয়ার কম্বিনেশন arbitrary linear combinations of ψ0 and ψ0 tilde will also be the ground state wave function having the same energy E0. মানে আমি এটা এটা দেখো, এটা কোথা কিসের উপরে বেস করলাম, এটা কিন্তু আমরা আগে বলেছি যে যদি ψ1 এবং ψ2 দুটো ওয়েভ ফাংশন হয় হ্যাভিং দ্য এনার্জি ই, তাহলে তাদের আরবিটারি লিনিয়ার কম্বিনেশনও কিন্তু তোমার ওই তার ওই একটা ওয়েভ ফাংশন হবে হ্যাভিং দ্য সেম এনার্জি ই। হ্যাঁ, এটা একটা মানে আমি অলরেডি করিয়েছি বলে সেই থিওরেমটা এখানে বললাম না আর কি, মানে এটা তুমি জানো আর কি। মানে আমরা দেখবে যখন ওই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলি শুধুমাত্র ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে নিয়ে যখন আমি আলোচনা করেছি ওই পস্টুলেট 1 এর মধ্যে আর কি, সেখানে কিন্তু এই কথাটা বলা হয়েছিল আর কি। এটা তাহলে arbitrary linear combination of ψ0 এবং ψ0 tilde will also be a ground state wave function having the same energy E0. তাহলে আমি বললাম যে লেট এই arbitrary linear combination তুমি এইরকম ভাবে লিখছো ψ equal to C1 ψ0 plus C2 ψ0 tilde, এইটা হচ্ছে আমার arbitrary linear combination গুলো। আবার in a special case
স্পেশাল কেস তুমি চাইলে ধরে নাও C1টা হচ্ছে 1/√2 অ্যান্ড C2টা ধরে নাও -1/√2 এইটা। তা C1টা হচ্ছে 1/√2, C2টা হচ্ছে -1/√2 এটা। দেন এটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন মানে কি? C1 এবং C2 যা খুশি ভ্যালু হতে পারে। আমি একটা স্পেশাল কেস নিলাম যেখানে C1 হচ্ছে 1/√2 আর C2 হচ্ছে -1/√2। দেন সাইটা কত হচ্ছে? না 1/√2 সাই0 মাইনাস সাই0 টিল্ডে হলো এইটা। এটা দাঁড়ালো। ঠিক আছে? হলো? হচ্ছে তো? আচ্ছা এবারে খেয়াল করে দেখো তুমি জাস্ট সিম্পলি এই যে ভ্যালুটা এই ভ্যালুটা তোমার কি হতে পারে না এইটা তোমার যেহেতু তোমার মানে দুটো ফাংশন দাঁড়ান এক সেকেন্ড আমি এটাকে হুম 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 বা আমি অন্যভাবে এইভাবে বলা ভালো আর কি এটাকে এইভাবে না বলে আমি ইন স্পেশাল কেস এইভাবে না বলে আমি ওই জিনিসটাকে অন্যভাবে বলি এক সেকেন্ড আচ্ছা আমি এবারে করছি যে উই ক্যান চুজ C1 and C2 in such a way that psi becomes 0 আমি এবারে আমি এমন করে উই ক্যান চুজ C1 এবং C2 in such a way that psi becomes 0 at a পার্টিকুলার পয়েন্ট আমি একটা পার্টিকুলার পয়েন্টে আমি কিন্তু চাইলে সাইটাকে আমি 0 করে ফেলতে পারি মানে আমি দেখো মানে যেটা হচ্ছে যে সাইটা হচ্ছে C1 psi1 প্লাস C2 psi2 মানে আসলে একটু আগে থেকে একটু বলা উচিত ছিল যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা সাইজের উপরে কাজ করে তোমার দিচ্ছে কত E0 psi0 দিচ্ছে আবার হ্যামিল্টনিয়ান অপারেটরটা psi0 টিল্ডের উপরে কাজ করে তো তোমার বেসিক্যালি E0 psi0 দিচ্ছে আমি এরকম ভাবে বলছি তো এটা মানে দুটোই গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট করছে সাই0টা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট করছে সাই0 টিল্ডেটাও গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট করছে এবার আমি যদি একটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন নিই C1 psi0 প্লাস C2 psi0 টিল্ডে যদি আমি নিই আর কি তাহলে সেটাও কিন্তু হ্যামিল্টনের আইগেন ফাংশন হবে উইথ দ্য সেম আইগেন ভ্যালু তোমার E0 এটা এবারে আমি এই ধরনের যদি লিখতে পারি তাহলে আমি একটা পার্টিকুলার ভ্যালু নিতে পারি হ্যাঁ মানে পার্টিকুলার ভ্যালুতে আর কি মানে কোনো একটা স্পেসিফিক এক্সে হ্যাঁ স্পেসিফিক এক্সে ধরো ব্যাপারটা যে কোনো একটা পার্টিকুলার এক্স ভ্যালু নিলাম তা কোনো একটা পার্টিকুলার এক্স ভ্যালু যদি আমি নিই তাহলে কি করতে পারি আমি কোনো একটা পার্টিকুলার এক্স ভ্যালুতে তুমি এক সেকেন্ড একটা স্পেসিফিক পয়েন্টে আর কি দাদা স্পেসিফিক পয়েন্টে মানে এমন নয় এটা এটা আমি একটা বারবার বলি যে এমন নয় যে সমস্ত এক্সই হচ্ছে যে সাইটাকে 0 করে ফেলছে সেরকম নয় কোনো একটা স্পেসিফিক এক্স আছে ধরো একটা স্পেসিফিক এক্সে আমি C1 C2 কে এমন করে চুজ করতে পারি যাতে সাইটা হচ্ছে 0 হয়ে যেতে পারে একটা পার্টিকুলার পয়েন্ট আমি বললাম যে সে x ইকুয়াল টু a তে মানে বেসিক্যালি কিরকম হচ্ছে না যেটা কথা হচ্ছে সাইটা যেটা হচ্ছে C1 psi0 ধরো a পয়েন্টে প্লাস C2 psi0 টিল্ডে ওই পার্টিকুলার এ পয়েন্টে ধরো এইটা হ্যাঁ তার মানে তখন সাইগের ভ্যালুটা এটা এ পয়েন্টে বেরোলো আর কি
এ পয়েন্টে এইটা ধরো তোমার সামহাও জিরো হয়ে গেল। মানে এটা এমন বলছি না যে সবসময় সাইটা জিরো হতে হবে তা নয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট তুমি সবসময় পেতে পারো, যে পার্টিকুলার পয়েন্টটা ধরে নাও এক্স ইকাল টু এ তে, তখন সাইগের ভ্যালুটা C1 সাই জিরো এ প্লাস C2 সাই জিরো টিল্ডে এ সেটা তোমার জিরো হয়ে যাবে। তো সেইখান থেকে তুমি C1 বাই C2 টা তুমি এইরকম ভাবে চুজ করবে, মাইনাস সাই জিরো টিল্ডে এ বাই সাই জিরো এ। মানে তাহলে দেখো কি আমি আবার বলছি, একটু বোঝার চেষ্টা করো, যে যেটা বলে দেওয়া আছে এটা লেখার দরকার নেই। মানে যে আমি ধরে নিচ্ছি যে গাউস স্টেটে ডিজেনারেসি আছে। গাউস স্টেটে ডিজেনারেসি আছে মানে তুমি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন পাচ্ছি, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তাদের তোমার সেম এনার্জি E0। আচ্ছা এবারে যেহেতু সাই জিরো এবং সাই জিরো টিল্ডে সেই রেসপেক্টে ডিজেনারেট, কারণ দুটোই গাউস স্টেট ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট করে হ্যাভিং দ্য সেম এনার্জি E0, সেখানে তাদের আরবিটারি লিনিয়ার কম্বিনেশনে কিন্তু তোমার ওই আরবিটারি লিনিয়ার কম্বিনেশনে কিন্তু তোমার অ্যাকচুয়ালি গাউস স্টেটটাকে রিপ্রেজেন্ট করবে। সেই আরবিটারি লিনিয়ার কম্বিনেশন সাইটাকে ধরে নিচ্ছে C1 সাই জিরো প্লাস C0, C1 সাই জিরো প্লাস C2 সাই জিরো টিল্ডে। আর এবার আমি বলেছি যে উই ক্যান চুজ C1 C2 in such a way that psi becomes 0 at a particular point, say x equal to a। তাহলে এবার আমি বললাম x equal to a তে যে psi এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে C1 psi 0 a প্লাস C2 psi 0 tilde a, this should be equal to 0। তা সেইখান থেকে C1 বাই C2 আমি এমন করে চুজ করলাম, এটা এদিকে চলে গেল, তার C1 বাই C2 হচ্ছে psi 0 tilde a বাই psi 0। আমি C1 C2 এইরকম ভাবে চুজ করতে পারি, হ্যাঁ, যাতে করে হচ্ছে psi এটা 0 হয়ে গেল। তার মানে কি, তার মানে this implies psi has a node at x equal to a। তার মানে কি, যেখানে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে সেই পার্টিকুলার পয়েন্টটাকে কি বলা হয়, নোড বলে। তার মানে দিস ইমপ্লাইজ দ্য psi has a node at x equal to a। দেখো তুমি সাইটাকে বলছো এটা একটা গাউস স্টেট রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, এই যে বলছি আরবিটারি লিনিয়ার কম্বিনেশন অফ psi 0 and psi 0 tilde will also be a Gauss state wave function having the same energy E0। তারপরে যে সাইটাকে তুমি নিয়েছো সেই সাইটা হচ্ছে তোমার গাউস স্টেট ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট করে। এবার সেই গাউস স্টেট ওয়েভ ফাংশন তুমি কি দেখতে পাচ্ছ না, তোমার একটা নোড থেকে যাচ্ছে at x equal to a তে। তো দিস ইমপ্লাইজ psi has a node at x equal to a। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, but we know that Gauss state cannot have a node। কিন্তু আমরা জানি গাউস স্টেটে নোড থাকে না, এটা তোমরা জানো, আমি একটু পরে প্রমাণ করে দেখাবো তোমাকে যে গাউস স্টেটে নোড থাকতে পারে না। তাহলে বাট উই নো দ্যাট গাউস স্টেট ক্যানট হ্যাভ এ নোড। তাহলে এবারে খেয়াল করে দেখো যে তুমি যদি সত্যি সত্যি এই গাউস স্টেটে একটার বেশি ফাংশন থাকে, একটার বেশি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকে, তাহলে তুমি দেখো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেন আমি বলছি, দেখো যদি লিনিয়ারলি তোমার মানে যেটা কথা হচ্ছে যে ঠিক আছে আমি একটা মানে একটা পার্টিকুলার পয়েন্ট x ইকুয়াল টু a তে আমি কিন্তু C1 C2 কে এমন ভাবে চুজ করতে পাচ্ছি যাতে করে হচ্ছে তোমার একটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু আমি সাইটাকে 0 করে ফেলতে পারলাম C1 C2 এই পার্টিকুলার চয়েসের জন্য। তাহলে এবারে দেখতে পাচ্ছি যে সাই হ্যাজ এ নোড অ্যাট x ইকুয়াল টু a, মানে সাই এটা যদি 0 হয়ে যায় তার মানে x ইকুয়াল টু a ভ্যালুতে সাই এর একটা নোড আছে। কিন্তু গাউস স্টেট ইজ অলওয়েজ নোডলেস, গাউস স্টেট ক্যানট হ্যাভ এ নোড। তার মানে এখান থেকে আমি কনক্লুশন করতে পারলাম কি, তাহলে ওই যেটা হলো যে তোমার গাউস স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট হয়ে গেল। তাহলে মানে আমি যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, সেখানে গাউস স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট হলো। তার মানে এই স্টেটমেন্টটা জানাটা খুব দরকার। মানে তুমি যদি প্রমাণটাকে, আমি এমএসসি বলে প্রমাণগুলোকে করাচ্ছি, প্রমাণগুলো একটু কমপ্লিকেটেড, এমএসসি বলে প্রমাণগুলোকে করাচ্ছি, কিন্তু তুমি যদি প্রমাণটা ভুলেও যাও তোমাকে কিন্তু এই স্টেটমেন্টটা তোমায় জানতে হচ্ছে যে গাউস স্টেট কিন্তু অলওয়েজ মানে গাউস স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট। এইটা তুমি দেখতে পেলে। এইটার জন্য কিন্তু আমি দেখো কোথাও এই ওয়ান ডাইমেনশন এই কন্ডিশনটা কিন্তু তোমাকে ব্যবহার করতে হচ্ছে না, হ্যাঁ, যে কোনো ডাইমেনশনে কিন্তু গাউস স্টেটটা তোমার নন ডিজেনারেট হবে। শুধু এইটা করতে গিয়ে তোমাকে এরকম একটা অন্য একটা থিওরেম তোমাকে ধরে নিতে হয়েছে যে গাউস স্টেট ক্যানট হ্যাভ এ নোড বা গাউস স্টেট নোডলেস, এই একটা ইম্পর্টেন্ট অবজারভেশন তোমাকে জানতে হচ্ছে। যদি জানো তাহলে তুমি সেইখান থেকে দেখাতে পারছো যে এটা
দেখো এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ? এটা আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, মানে এটাকে যাওয়ার আগে, মানে আচ্ছা একটা প্রবলেম আমি ধরো এখান থেকে দিচ্ছি। ধরো এরকম তোমার এরকম কম্পিটিটিভ এক্সামে এরকম তোমার কোশ্চেন দিয়ে দেবে, তোমার মনে হবে কত কঠিন কোশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয়। ধরো আমি যে প্রবলেমটা দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য ডিজেনারেসি of the ground state of anthacene. What is the degeneration of the ground state of anthacene? তাহলে অ্যান্থাসিন বা এরকম একটা বড় মলিকুল তোমায় বলে দেওয়া হয় তার গ্রাউন্ড স্টেটের ডিজেনারেশন আমাকে বের করতে বলেছে। এবারে কি হচ্ছে, তুমি যে প্রবলেমই হবে না কেন, বেনজিন অ্যান্থাসিন হ্যাঁ তাহলে তুমি প্রবলেমটাকে বোঝো বা না বোঝো, তাহলে অ্যান্সারটা কি হবে? 1 হবে। অ্যান্সারটা সেই 1 হবে। মানে যেহেতু আমি গ্রাউন্ড স্টেট বলে দিয়েছি, মানে আমি আবার ওই যে প্রবলেমটা দিয়েছিলাম যে একটা লিনিয়ার অ্যানহারমোনিক অসিলেটর তার গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি কত, শুধু গ্রাউন্ড স্টেট সেই ডিজেনারেসি কিন্তু সবসময় তোমার 1 হবে। আচ্ছা নেক্সট আমি এখানে এই নোডস অফ ওয়েভ ফাংশন নিয়ে দু একটা কথাবার্তা তোমায় বলবো। নোডস অফ ওয়েভ ফাংশন। আচ্ছা, নোডস মানে কি, যে তুমি যদি আমরা যখন ওই ওয়েভ ফাংশনের বিভিন্ন ছবি টবি আঁকি তখন তুমি পরিষ্কার দেখতে পাবে যে একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেখানে ওয়েভ ফাংশন ভ্যানিশ করবে, তো সেই পার্টিকুলার পয়েন্টটাকে কে বলা হবে তোমার নোড। তাহলে এ নোড অফ এ ওয়েভ ফাংশন is a point where the wave function vanishes। এটা যখন ওয়েভ ফাংশনটা তোমার ভ্যানিশ করে যাবে, এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যেহেতু অ্যাট দ্য নোড psi ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করবে psi মডুলাস স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে এটা দাঁড়াচ্ছে যে probability density of finding the particle at the node equal to 0। আর নোডে হচ্ছে probability density তোমার 0 হয়ে যায় আর কি। তাহলে নোড মানে হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট, যে পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে যায়। আর এবারে যখন তুমি মোর দ্যান ওয়ান ডাইমেনশন কনসিডার করবে তখন নোডটা অনেক সময় নোডাল প্লেন দিয়ে রিপ্লেসড হয়ে যায়, একটা প্লেন পাওয়া যায় যেখানে তোমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে, সেগুলো তোমার আসবে বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে। তাহলে নোড মানে হচ্ছে মূলত হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট, যে পার্টিকুলার পয়েন্ট হচ্ছে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে এবং সেই পয়েন্টে পার্টিকেলটা তোমার পাওয়া যাবে না। আচ্ছা, এবার নোড সংক্রান্ত কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম আছে, ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। আচ্ছা, থিওরেম 1 যেটা বলে দেয় যে গ্রাউন্ড স্টেটে কখনো নোড থাকতে পারে না। ground state wave function of any bound quantum state, bound quantum mechanical system is nodeless। ground state wave function for any quantum mechanical system is nodeless। আচ্ছা, এইটা দেখো, এইটা অনেক রকম করে প্রমাণ করা যায়। আমি একটা কোয়ালিটেটিভলি এটাকে জাস্ট বলে দিচ্ছি, কোয়ালিটেটিভলি তুমি কেমন করে প্রমাণ করবে। দেখো, যেটা হচ্ছে যে তুমি এইটা প্রথমে বোঝার চেষ্টা করো যে যে তোমার যে যত তোমার দেখো অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে তোমার যদি সকাল টোটাল আমি এনার্জিটাকে ক্যালকুলেট করি, মানে এনার্জিটা ইটা, এটা তো কাইনেটিক এনার্জি থাকে প্লাস পোটেনশিয়াল এনার্জি থাকে। তো
তাহলে কোনো একটা গিভেন সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি যেটা কনস্ট্যান্ট, আর এই কাইনেটিক এনার্জি পার্টটা কত হয় না মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার। এইটা তোমার কাইনেটিক এনার্জি পার্ট দেয়, এটা এই যে পুরো পার্টটা, হ্যাঁ মানে এমনিতে যখন তুমি টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করবে তখন তোমার দেখো এই যে ভ্যালুটা এইটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি পার্ট দিচ্ছে, মানে অন্যভাবে বলতে গেলে মানে এখানে সাইটাকে বাদ দিয়ে বলতে হবে, এক সেকেন্ড দাঁড়া, এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর আছে, আর এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি অপারেটর আছে, এইটা একটু আগে থেকে বলি। হ্যাঁ, তাহলে এনার্জিটা এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এবার এনার্জিটা বের করো কি করে না হ্যামিল্টনিয়ান অপারেটরটা তোমার সাইয়ের উপরে কাজ করলে তোমার ই দেয় সাই দেয়। তাহলে তুমি এইখান থেকে ব্যাপারটাকে ভাবতে পারো যে অ্যাজিভ যেন ইটাকে বের করতে গেলে তোমাকে অ্যাজিভ যেন এই সাইকে সাই দিয়ে তোমার ভাগ করতে হচ্ছে। আচ্ছা এবারে এই সাইকে সাই দিয়ে ভাগ করতে চাওয়ার মানে হচ্ছে দেখো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার বাই সাই, আর এই একটা পার্ট থাকছে মানে এটা হ্যামিল্টনিয়ান অপারেটর যখন কাজ করবে এইটা একটা পার্ট থাকছে, আর তার সঙ্গে হচ্ছে প্লাস ভি সাই বাই সাই একটা পার্ট থাকছে, মানে আমি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে লিখছি মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই বাই সাই, এইটা। এবার খেয়াল করে দেখো কোন একটা গিভেন সাইজের জন্য তুমি যদি দেখো যে এই যে পার্টটা ডি টু সাই, আচ্ছা প্রথম কথা কাইনেটিক এনার্জি নেগেটিভ, সরি কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ, তাহলে এই প্রথম পার্টটাকে ধরে নাও এটা কাইনেটিক এনার্জি পার্ট, আর পরের পার্টটা অ্যাজ তোমার পোটেনশিয়াল এনার্জি পার্টের মতো। আমি এখানে সাইটাই কেটে দিতে বলছি না, সাই যদি কনস্ট্যান্ট হতো তুমি কেটে দিতে পারতে, আমি কেটে দিতে বলছি না বা এখানেও কাটতে কিছু বলছি না। তাহলে প্রথম পার্টটা তোমার কাইনেটিক এনার্জি পার্ট দেবে আর পরের পার্টটা তোমার পোটেনশিয়াল এনার্জি পার্ট দেবে। তাহলে এবারে খেয়াল করে দেখো কাইনেটিক এনার্জি কিন্তু তোমার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা ইমপ্লাই করবে ডি টু সাই বাই ডিএক্স স্কোয়ার এইটা ডিভাইডেড বাই সাই, অর্থাৎ সাই ডবল প্রাইম বাই সাই এইটা গ্রেটার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, মানে কাইনেটিক এনার্জি এটা তো অলওয়েজ নন নেগেটিভ কোয়ান্টিটি না, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি তোমার নন নেগেটিভ কোয়ান্টিটি। তো যেহেতু কাইনেটিক এনার্জিটা গ্রেটার ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো যে তোমার সরি এটা এটা গ্রেটার বলছি, এটা এটা হচ্ছে তোমার লেস দেন জিরো হতে হবে, এটা তোমার লেস দেন জিরো হতে হবে, লেস ইকুয়াল টু জিরো, কারণ এখানে প্রথমে একটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম আছে, তাই পুরো জিনিসটা যদি তোমাকে পজিটিভ হতে হয় বা নন নেগেটিভ কোয়ান্টিটি হতে হয়, ডি টু সাই বাই ডিএক্স স্কয়ার বাই সাই এই যে জিনিসটা, অর্থাৎ এটাকে সেকেন্ড ডেরিভেটিভ সাই ডাবল প্রাইম বাই সাই, সেটা লেস ইকুয়াল টু তোমার জিরো হতে হবে। আচ্ছা এবারে তুমি যদি ম্যাগনিটিউড ওয়াইজ দেখো তাহলে ফর এ গিভেন আই, ফর এ গিভেন সাই for a given psi, higher the value of psi double prime, higher the value মানে higher the magnitude বলা ভালো, higher the magnitude of psi double prime, higher is the kinetic energy and hence higher is the energy। তার মানে দেখো খেয়াল করে যে তোমার কোন একটা গিভেন একটা পার্টিকুলার সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জি তোমার ফিক্সড হয়ে আছে, তাহলে এনার্জি বাড়া মানে মূলত হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়াটা। তাই কাইনেটিক এনার্জি কখন বাড়বে না, কাইনেটিক এনার্জিটা নির্ভর করছে দেখো সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুর উপরে। প্রথম কথা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বাই সাই এই জিনিসটা ওভারঅল জিনিসটা কিন্তু তোমার নেগেটিভ হতে হবে। এবারে
কোনো একটা পার্টিকুলার সাইজের জন্য একটা যদি আমি একটা ওয়েভ ফাংশনের ভ্যালু তুমি ফিক্স করে দিই, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ওয়েভ ফাংশনের ভ্যালু তুমি ফিক্স করে দিই, সেই পয়েন্টে তোমার সকল সেকেন্ড ডেরিভেটিভটার ম্যাগনিটিউডটা যত বেশি হবে, কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউডটা তো তোমার তত বেশি হবে। হ্যাঁ, সেটা আমি লিখেছি কি যে হায়ার দ্য ম্যাগনিটিউড অফ সাই ডাবল প্রাইম, ম্যাগনিটিউড কিন্তু আমি লিখছি ডাবল প্রাইম, হায়ার ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড হেন্স হায়ার ইজ দ্য টোটাল এনার্জি। তার মানে এটা ইম্পর্টেন্ট যে যে এনার্জি increases with increase in curvature, মানে কোনো একটা গিভেন সাইজে সেকেন্ড ডেরিভেটিভ বেশি হওয়া মানে হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে কার্ভেচারটা কত বেশি হবে তত হচ্ছে তোমার এনার্জিটা বেশি হবে। আচ্ছা, কার্ভেচার বেশি মানেটা কি? মানে ধরো একটা, আমি জাস্ট সিম্পলি একটা বলছি, ধরো একটা ফাংশন, একটা আমি আমি একটা পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তো তুমি একটা পার্টিকুলার ফাংশন বললে, তো একটা পার্টিকুলার ফাংশন ধরে নাও তোমার এরকম দেখতে, ধরো তো একটা পার্টিকুলার ফাংশন এরকম দেখতে ভার্সেস একটা পার্টিকুলার ফাংশন তুমি ধরলে, পার্টিকুলার ফাংশন ধরো তোমার এরকম দেখতে। এবারে এবারে এই যদি এইটা সেকেন্ড ডেরিভেটিভের যে ভ্যালু হবে, এটা সেকেন্ড ডেরিভেটিভ তত ভ্যালু তত বেশি হবে আর কি। এইখানে যে ফাংশনটা যেটা হচ্ছে হায়ার কার্ভেচার, মানে এখানে ওয়েভ ফাংশনটা যদি সাই প্রাইম বলি, সাই প্রাইম বললে ভুল হবে, সাই টিল্ডে ধরো, এখানে ওয়েভ ফাংশন সাই টিল্ডে তুমি বলো, এটা হচ্ছে হ্যাজ হায়ার কার্ভেচার, মানে যত তোমার এই উপর নিচে করবে তত তার কার্ভেচারটা বেশি হবে। হ্যাঁ, হায়ার কার্ভেচার। এইখানে যদি এটাকে সাই বলো, হ্যাজ লোয়ার কার্ভেচার। তার মানে আমি জাস্ট এটা মানে অঙ্কে তোমরা কার্ভেচারটা পড়েছো, অঙ্কে জাস্ট কার্ভেচার কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের ম্যাগনিটিউডে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে সেকেন্ড ডেরিভেটিভ কোন একটা গিভেন সাইজে সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু যত কত বেশি হবে তুমি বলবে তার তত বেশি কার্ভেচার, যা যত বেশি কার্ভেচার তার এনার্জিটা হচ্ছে তত বেশি। এই জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমি তোমার প্রথমে পরিষ্কার করলাম। তো এইটা তুমি প্রথমে এটুকু মেনে নাও যে যে ওয়েভ ফাংশনের কার্ভেচার যত বেশি হবে তার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কত বেশি হবে, অর্থাৎ কোন একটা কার্ভ যতবার হচ্ছে এই প্লাস মাইনাস যত বেশি করবে তার করসপন্ডিং এনার্জিটা তত বেশি হবে। এবং এই কারণেই হচ্ছে তুমি দেখেছো যে নোডের সংখ্যা যত বাড়ে এনার্জি তত বাড়ে। আমি সেটা আসছি আর কি, যত কোনটা ধর এই জায়গার মধ্যে এখানে একটা নোড আছে, এখানে কোনো নোড নেই, তুমি কিন্তু দুটো নোড করো তাহলে দুবার পজিটিভ নেগেটিভ হতে হবে, তিনটে নোড, চারটে নোড, পাঁচটা নোড, নোড যত বাড়বে তত বেশি কার্ভেচার বাড়বে এবং তার মতো করে হচ্ছে তোমার এনার্জি তত বাড়বে। এবার আমি আমাদের পার্টিকুলার প্রবলেমটা ফিরে আসছি, যে এটা ম্যাথামেটিক্যালি প্রমাণ করা যে আমি কোয়ালিটেটিভলি প্রথমে দেখবো, জাস্ট তুমি এইটুকু প্রথমে মেনে নাও যে এনার্জি ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন কার্ভেচার। এবারে যেটা বলা হচ্ছে যে গাউস স্টেট ওয়েভ ফাংশন অফ বাউন্ড কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম ইজ নোডলেস, এটাকে প্রমাণ করার জন্য তুমি প্রথমে এই জিনিসটাকে বুঝে নিলে যে এনার্জি অফ দ্য ওয়েভ ফাংশন ইজ প্রপোর্শনাল টু ইটস কার্ভেচার। হ্যাঁ, তাহলে মোর শার্পলি কার্ভ মানে মানে কোন একটা ফাংশন যত বেশি কার্ভড হবে তাহলে এনার্জি হচ্ছে তত বেশি হবে। ঠিক আছে, এটা তাহলে এবারে দেখো খেয়াল করে যে ধরে নাও আমি বললাম যে লেট 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 গাউস স্টেট ওয়েভ ফাংশন, ধরে নিচ্ছি, ধরে নাও গাউস স্টেট ওয়েভ ফাংশন, লেট গাউস স্টেট ওয়েভ ফাংশন হ্যাজ এ নোড। আমি ধরে নিচ্ছি যে গাউস স্টেট ওয়েভ ফাংশন একটা নোড আছে। ঠিক আছে, এটা লেট গাউস স্টেট ওয়েভ ফাংশন হ্যাজ এ নোড। ঠিক আছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যে গাউস স্টেট ওয়েভ ফাংশন তোমার সাইন চেঞ্জ করছে, তাই তো? তার মানে এটা দাঁড়াচ্ছে যে গাউস স্টেট ওয়েভ ফাংশন যদি একটা নোড থাকে তার মানে ইট হ্যাজ টু intersect the ওই এক্স অ্যাক্সিস বা অ্যাবসিসা এবিএস সিআই এসএস এ, মানে মানে এক্স অ্যাক্সিসকে সে বেসিক্যালি তোমার কাট করছে। তাহলে ধরে নাও গাউস স্টেট ওয়েভ ফাংশন হ্যাজ এ নোড, ইট হ্যাজ টু ইন্টারসেক্ট দ্য অ্যাবসিসা
and hence it has higher curvature than a function that never intersect the abscissa. তাহলে আমি যেটা বললাম যে ধরে নাও গ্রাউন্ড স্টেটে তোমার নোড আছে, তো গ্রাউন্ড স্টেটে যদি নোড থাকে তার মানে কি, নোড থাকা মানে কি ওয়েভ ফাংশনটা তো এক্স ইকুয়াল টু কোনো একটা পার্টিকুলার এক্স তো জিরো হবে, তাহলে কোনো একটা পার্টিকুলার এক্স যদি জিরো হতে, যেমন এই পার্টিকুলার কেসে ধরো এইটা হচ্ছে যদি তোমার নোড বলো, ধর এক্স জিরো পয়েন্টে কিন্তু তোমার নোড থাকে, তার মানে এইখানে সাইনটা হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, তবে সে জিরো একটা স্মুথ ফাংশন, তো একটা ফাংশন মানে তো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন মানে তো কন্টিনিউয়াস ফাংশন। তাহলে যদি সে এক জায়গায় সে জিরো হয় তার মানে এক জায়গায় পজিটিভ ছিল এক জায়গায় নেগেটিভ ছিল এবং সেই জিরোটা তাকে ইন্টারসেক্ট করে যেতে হচ্ছে। এইটা এটা আমি বলেছি যে ধরে না গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন হ্যাজ এ নোড, তাহলে ইট হ্যাজ টু ইন্টারসেক্ট দ্য অ্যাবসিসা, এই এক্স অ্যাক্সিসকে থেকে কাট করতে হচ্ছে, অ্যান্ড হেন্স ইট হ্যাজ হায়ার কার্ভেচার, এবং এর কার্ভেচারটা বেশি হবে দেন এ ফাংশন দ্যাট নেভার ইন্টারসেক্ট দ্য অ্যাবসিসা, যে তোমার একে মানে ইন্টারসেক্ট করছে না এক্স অ্যাক্সিসকে আর কি, তার তুলনায় এর কিন্তু হায়ার কার্ভেচার হবে। তার মানে কি, তার মানে দেয়ার মাস্ট এক্সিস্ট a function that has lower curvature than the function which has a node. তা তুমি যদি বলছো কি নোডওয়ালা ফাংশনটাকে তুমি গ্রাউন্ড স্টেট মনে করো, তা তুমি পরিষ্কার বুঝতে পারছো যে তোমার আরেকটা ফাংশন সবসময় এক্সিস্ট করবে যার অ্যাকচুয়ালি নোড নাই, যার এনার্জিটা কম হবে। তাহলে এটা ইমপ্লাই করলো কি, সেটা ইমপ্লাই করলো, তাহলে হেন্স ground state cannot have a node. তাহলে বুঝতে পারলাম কি বলছি? তাহলে কথাটা বলছে আমি যদি তুমি মনে করো যে গ্রাউন্ড স্টেটে নোড আছে, তুমি যদি মনে করো যে গ্রাউন্ড স্টেটে নোড আছে, তাহলে নোড আছে মানে ফাংশনটা কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ, মাঝে তোমার জিরো হতে হচ্ছে, তাহলে তার যা কার্ভেচার হবে তুমি সবসময় আরেকটা ফাংশন অ্যাজিউম করতে পারবে যে ফাংশনটা সে বেসিক্যালি এক্স অ্যাক্সিসকে কাট কোথাও করছে না, এক্স অ্যাক্সিসকে কাট করছে না এবং তার তোমার এটা কার্ভেচারটা কম হবে। আচ্ছা, কার্ভেচারটা কম হওয়া মানে তার এনার্জিটা কম হবে, আর আমি অলরেডি বলেছি কার্ভেচার কম মানে এনার্জি কম, কার্ভেচার বেশি মানে এনার্জিটা বেশি। তাহলে সেটা আমি লিখেছি যে যে সেই জন্য দেয়ার মাস্ট এক্সিস্ট এ ফাংশন দ্যাট হ্যাজ লোয়ার কার্ভেচার দ্যান দ্য ফাংশন হুইচ হ্যাজ এ নোড। তাহলে নোড থাকলে যে কার্ভেচার হবে, নোড না থাকলে হচ্ছে কার্ভেচারটা তোমার কম হবে, কার্ভেচারটা কম হবে মানে এনার্জিটা কম হবে, আর এনার্জি কম হবে মানে সেটাই হচ্ছে গ্রাউন্ড স্টেট। সেখানে আমি এখান থেকে বলতে পারলাম হেন গ্রাউন্ড স্টেট ক্যানট হ্যাভ এ নোড। এইটা এইটা হচ্ছে একটা পার্টিকুলার কোয়ালিটেটিভ প্রুফ। তাহলে যে গ্রাউন্ড স্টেট যে নোডলেস সেটাকে তুমি দেখানোর জন্য প্রথমে এইটুকু মেনে নাও যে এনার্জি ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন কার্ভেচার। এবারে তুমি জাস্ট নোড ওয়ালা ওয়েভ ফাংশন তার কার্ভেচার বেশি, নোড না থাকলে কার্ভেচার বেশি, নোড না থাকলে তার কার্ভেচার কম, নোড থাকলে তার কার্ভেচার হচ্ছে বেশি। আর এবার নোড থাকলে তাহলে আমি যদি ধরে নিই যে গ্রাউন্ড স্টেটে তোমার একটা নোড আছে, তা তুমি সবসময় একটা ওয়েভ ফাংশন তুমি অ্যাজিউম করতে পারবে যার বেসিক্যালি নোড, একটা ওয়েভ ফাংশন তুমি কনসিডার করবে যে বেসিক্যালি এক্স অ্যাক্সিস কখনো কাট করছে না, অর্থাৎ যার নোড নেই, অর্থাৎ যার কার্ভেচার কম, অর্থাৎ যার এনার্জি কম। সেই জন্য তোমার নোড ওয়ালার তুলনায় নোড নাওয়ালা যে ওয়েভ ফাংশনটা তার এনার্জিটা কম হতে পারবে এবং সেটাই সার্টেনলি গ্রাউন্ড স্টেট হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, এটা হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ সিরিয়াসলি দেখবে, আর আমাদের বইয়ে আর একটা প্রুফ করে দেওয়া আছে, সেই প্রুফটাও তুমি অ্যাকচুয়ালি দেখতে পারবে। তাহলে এইটা হচ্ছে একটা পার্টিকুলার থিওরেম। আচ্ছা, এবারে এই যে থিওরেমটাকে বললাম, এই থিওরেমটা তোমার থিওরেম থেকে তুমি ইজিলি প্রমাণ করতে পারবে যে এনার্জি ইনক্রিজেস, এনার্জি অফ এ
bound state increases with increasing নাম্বার অফ নোডস। এবার তুমি ভাবো যে ওই একই রকম করে আগেরটা যেমন করে প্রমাণ করলাম, এবার তুমি খেয়াল করে দেখো একটা দুটো নোড আছে আর একটা নোড আছে। তাহলে যদি তোমার এরকম সিচুয়েশনটা হতো, তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবে। ধরো আমি আরেকটা ফাংশন বললাম, যে ফাংশনটা ধরো এই পজিটিভ নেগেটিভ ধরো এরকম হয়েছে, মানে দুটো জায়গায় ধরো সে জিরো করেছে। তাহলে এবার তুমি ভালো, এইখানে এই তেরা বাঁকা ব্যাপারটা বেশি না, এখানে তেরা বাঁকা ব্যাপারটা আরো বেশি, তারপরে এর কার্ভেচার আরো বেশি। তারপরে তুমি দুটো নোড ভার্সেস ওয়ান নোড যদি কম্পেয়ার করো, তাহলে দুটো নোড থাকলে তার কার্ভেচার মানে যত মানে বাঁকটা যত বেশি, যত খাড়াই আর কি, হ্যাঁ, মানে মানে বাঁকটা মানে 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 কি বলবো, পজিটিভ নেগেটিভ হওয়াই যে এটা যত বেশি, একটা নোডের তুলনায় এটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে নোডের সংখ্যা যত বাড়বে তত কার্ভেচার বাড়বে, তত তোমার এনার্জি বাড়বে। সেখানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যে এনার্জি বাড়লে কিন্তু নোড বাড়লে কিন্তু এনার্জিটা বাড়ে। তুমি যখন বেঞ্জিনের ক্ষেত্রে কোনটা গ্রাউন্ড স্টেট কোনটা ফার্স্ট এক্সাইটেড ইত্যাদিগুলো দেখো, তাকে তুমি দেখেছো যে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে একখান জিরো নোড, তারপর ফার্স্ট এক্সাইটেড স্টেট হচ্ছে দুটো নোড, সেকেন্ড এক্সাইটেড হচ্ছে তিনটে নোড ইত্যাদিগুলো হয় আর কি, ঠিক আছে। তাহলে এনার্জি অফ এ বাউন্ড স্টেট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং নাম্বার অফ নোডস। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিওরেম, যেটা এরকম ভাবে তুমি প্রমাণ করতে পারবে। আচ্ছা, এবারে আরেকটা থিওরেম হচ্ছে যে the wave function corresponding to the nth energy level has always n minus 1 number of nodes। মানে গ্রাউন্ড স্টেটে নোড নাই, ফার্স্ট স্টেটে তোমার মানে n equal to 2 যেটা আর কি, মানে সেকেন্ড স্টেটে একটা নোড থাকবে, থার্ড স্টেটে দুটো নোড থাকবে, ফোর্থ স্টেটে তিনটে নোড থাকবে, এইরকম ভাবে ওয়েভ ফাংশন করেসপন্ডিং টু দ্য nth এনার্জি লেভেল হ্যাজ অলওয়েজ n minus 1 নাম্বার অফ নোডস। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ইন বিটুইন টু সাকসেসিভ নোডস অফ ওয়েভ ফাংশন, successive nodes of a wave function in the n plus 1th energy level, there must be one node of the wave function in the nth energy level, except the ground state। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো আমি পার্টিকুলার বক্সের খাতাই বলছি, তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ধরে নাও এটা x equal to 0, এটা ধরো x equal to l বললাম, এটা ধরো তোমার মাঝখান, x equal to l by 2 টা আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে। ধরো এটা তোমার গ্রাউন্ড স্টেট, আর গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা তোমার এরকম দেখতে হলো। আর ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশনটা কেমন দেখতে হয় না, এরকম দেখতে হলো। আমি এনার্জি লেভেলগুলো অত গুরুত্ব দিচ্ছি না, এইটা। তারপরে এনার্জিটা আমি এঁকে দিই, মানে মানে এনার্জিগুলো ওই কোনটা বেশি, মানে আমি ওই এনার্জি গ্যাপগুলো বাড়ছে টাড়ছে না, সেগুলো অত গুরুত্ব দিচ্ছি না। এই তো খেয়াল করে দেখো যে এই যে দুটো নোড, এটা ধরো
n ইকুয়াল টু 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। দেখো এই যে দুটো নোড তার মাঝে দেখো একটা নোড আছে, এই যে দুটো নোড দেখো তার মাঝে একটা নোড আছে, এই যে দুটো নোড দেখো তার মধ্যে একটা নোড। এবার গ্রাউন্ড স্টেটটাকে বাদ দিলে তাহলে তুমি যদি n+1 স্টেটে দুটো নোডের মাঝে n এর স্টেটে একটা নোড থাকে, n+1 এর দুটো নোডের মাঝে n এর একটা নোড থাকে। তো এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট থিওরেম। ঠিক আছে, তাহলে এই যে তোমার নোড সংক্রান্ত যে বিভিন্ন থিওরেম গুলো ছিল, তাহলে আমি একটা মানে জাস্ট মানে ফ্যাক্ট গুলো জানা ভীষণ ইম্পর্টেন্ট। গ্রাউন্ড স্টেটে তোমার কোনো নোড থাকবে না, নোডের সংখ্যা বাড়ার সাথে সাথে তোমার এনার্জি বাড়বে, nth এনার্জি লেভেলে n-1 নাম্বার অফ নোডস থাকে, আর ইন বিটুইন টু সাকসেসিভ নোডস অফ n+1 এনার্জি লেভেল দেয়ার মাস্ট বি এ নোড অফ ওয়েভ ফাংশন ইন দ্য nth এনার্জি লেভেল। nth এনার্জি লেভেলে যে দেখে তোমার নোড থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই যে পরেরগুলো প্রমাণ করলাম না, কারণ প্রুফগুলো একটুখানি তোমার কমপ্লিকেটেড মনে হতে পারে। এবার তুমি যদি মানে এক্সট্রা পড়তে চাও, তোমাকে একটা রেফারেন্স আমি বলে দিচ্ছি। এই আমেরিকা জার্নাল অফ ফিজিক্সের তুমি পেপারটার নাম হচ্ছে নোডস অফ ওয়েভ ফাংশন, নোডস অফ ওয়েভ ফাংশন বাই এম মরিকনি আমেরিকান জার্নাল অফ ফিজিক্সের পেপার, আমেরিকা জার্নাল অফ ফিজিক্স ভলিউম 75, পেজ হচ্ছে 284, এটা 2007 পেপার। হ্যাঁ, এইটা তুমি একটুখানি পড়ে নেবে, যেখানে এই চারটে যে নোড সংক্রান্ত যে থিওরেমগুলো প্রুভ করা আছে। আর ডিজেনারেসি থিওরেমগুলো বিভিন্ন বইয়ে টই আছে, আমি আর এখানে বললাম না, সেটা আমাদের বইয়ে পরিষ্কারভাবে করে দেওয়া আছে, তুমি দেখে নিতে পারবে। এই আজকে আমি কিছু স্পেশাল জিনিসপত্র বললাম, যে জিনিসগুলো ইউজুয়ালি বিএসসিতে কভার করা হয় না, সেটা স্পেশালি এমএসসির জন্য। হ্যাঁ, তোমাকে তো বিএসসি থেকে যখন এমএসসিতে যাচ্ছ, তোমাকে তো এক্সট্রা কিছু জিনিসপত্র শিখতে হবে। তাতে সাডেনলি নন ডিজেনারেসি থিওরেমটা মানে থিওরেমের প্রুফ যদি তুমি নাও জানো, হ্যাঁ, তারা অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়বে, প্রুফটা কেমন করে করলে জানার দরকার নেই, কিন্তু ফ্যাক্টগুলো জানা খুব দরকার। ফ্যাক্টগুলোকে জানলে কিন্তু বিভিন্ন রকম এমসিকিউ বা ইত্যাদিগুলো করতে কিন্তু তুমি অনেক সুবিধা পেয়ে যাবে। আমরা আজকে এই পর্যন্তই করব। নেক্সট ক্লাসে আমাদের নেক্সট লেকচার যেটা বা নেক্সট ক্লাসে আমরা একদম পুরোপুরি চলে যাব হচ্ছে পস্টুলেট 2 তে। পস্টুলেট 1 এর ডিসকাশন আমাদের শেষ হয়ে গেল, পরের দিন আমরা পস্টুলেট 2 নিয়ে কথাবার্তা বলবো, এবং সেখানে তোমার এই অপারেটর নিয়ে কথাবার্তা হবে, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরস নিয়ে তোমার মূলত আমরা কথাবার্তাগুলো বলবো। আজকে এইখানে রেখে দেওয়া যাক। এন্ড অফ লেকচার। আজকে কত নম্বর? 5 নম্বর, তাই তো? হ্যাঁ স্যার, 5। 5। তোদেরকে এত বকলাম, সেগুলো মন টন খারাপ করিস না, ঠিক আছে? আমার বকাটা স্বাভাবিক, মানে বকাটা কি মানে ছিল না, মানে বকাটা কিন্তু মানে জাস্টিফাইড বলবো না, মানে বকা সবসময় কখনই উচিত না, কিন্তু মাথা গরম হয়ে যাওয়াটা কি স্বাভাবিক ছিল না বল দীপশিকা? কি রে ওই দীপশিকা, তোকে তো বেশি বকলাম। হ্যাঁ, কি রে, আর মানে মানে মাথা গরম হ্যাঁ কর, স্যার। তাহলে এটা বলা উচিত ছিল তো বল। আমি তো এতক্ষণ ধরে ওটাই করছিলাম, থিওরেমটা। তার তো থিওরেমটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে না পারলে হ্যাঁ স্যার, তাহলে তো, মানে বুঝতে পেরেছি নন ডিজেনারেসি 1 হবে ওটা। তাহলে সেটাই তো বলবি নন ডিজেনারেশন, তো কথা বলতে বলছি তো, আলোচনা। আমাকে তো, আমি কি অত ভয় পাওয়ার জিনিস নাকি? তাহলে তোকে তো মানে মানে কি ভাবছিস কি বলছিস সেটা তো বলতে হবে একটু আধটু, না বললে কি করে হবে, তাই না? যাকে মন টন খারাপ করিস না জানা, এবার যেন গিয়ে বাবাকে বলি না, বাবা তুমি আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, এটা একদম বলিস না জানা, ঠিক আছে? নিজের পায়ে দাঁড়াতে হবে আগে, তারপর যা হবে হবে। হ্যাঁ।